আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে বা মাইল ফলক বলাই চলে। এটা বাংলাদেশ এখন ৩৩তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে নাম লেখালো। তা জঙ্গি আছে আবার জঙ্গি নাই, এরকম একটা খেলা চলছে, এটা খুবই খারাপ। লক্ষ্য ছিল যে ৯ কোটি, তখন ৯ কোটি ভোটার ছিল, ৯ কোটি ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হবে। ইরানের প্রস্তাব ইসলামাবাদের কাছে দেওয়া হয়েছিল, ইসলামাবাদ থেকে সেটা হোয়াইট হাউসে পৌঁছে দেওয়া হয়েছে এবং হোয়াইট হাউস সেটাকে বিবেচনা করে দেখছে। দর্শক, টুডেজ টাইমস হেডলাইন্সে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম মিঠু। ব্যস্ততার কারণে যারা পত্রিকা পড়তে পারেন না তাদের জন্যই এই বিশেষ আয়োজন। এই অনুষ্ঠানে আমরা মূলত টাইমসে প্রকাশিত গুরুত্বপূর্ণ খবর নিয়ে রিপোর্টারদের সঙ্গে আলোচনা করি। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ খবর হচ্ছে যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চুল্লিতে ফুয়েল লোড করা হয়েছে। তো এই বিষয়ে প্রতিবেদন আছে, তো এই বিষয়ে আমরা জানতে চাই আমাদের সহকর্মীর কাছে। আজকে প্রথম পারমাণবিক চুল্লিতে ফুয়েল লোড করা হলো, এইটা আমাদের জন্য কতটুকু তাৎপর্যপূর্ণ? আজকে বাংলাদেশের জন্য একটা হিস্টোরিক ডে বা মাইল ফলক বলাই চলে। এটা বাংলাদেশ এখন ৩৩তম দেশ হিসেবে নিউক্লিয়ার ক্লাবে নাম লেখালো। নিউক্লিয়ার পাওয়ার আমরা এখন ইউজ করতে পারবো। এই প্রজেক্ট কিন্তু বেশ পুরানো, ৬০-এর দশকে এটা নিয়ে চিন্তাভাবনা শুরু করা হয়েছিল। ২০০৯ সালে প্রথম MOU সই হয়েছিল বাংলাদেশ আর রাশিয়ার ভিতরে। এখন চুল্লিতে জ্বালানি লোড করার মাধ্যমে যাত্রা শুরু করলো বাংলাদেশ। এটা আমি বলবো বাংলাদেশের একটা আত্মনির্ভরশীলতার জন্য একটা হিস্টোরিক ডে হিসেবেই থাকবে এটা। তো আমরা এখান থেকে কবে নাগাদ বিদ্যুৎ পাবো? অফিসিয়াল স্টেটমেন্ট অনুযায়ী ৩ থেকে ৪ মাসের ভিতরে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন শুরু হবে, ন্যাশনাল গ্রিডে তা যোগ হবে। এবং এটা তো দুটা ইউনিট, তো একটা ইউনিটে জ্বালানি লোড করার কাজ শুরু হয়েছে। দুটা ইউনিট যখন চালু হয়ে যাবে তখন ২৪০০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত হবে, সবকিছু যদি ঠিকঠাক মতো যায়। এবং এটা বাংলাদেশের মোট উৎপাদন সক্ষমতার প্রায় ১০%, একটা হিউজ চাঙ্ক। এবং নিউক্লিয়ার এনার্জি নিয়ে অনেকের ভিতরেই অনেক রকম কশাসনেস কাজ করে, কিন্তু নিউক্লিয়ার এনার্জি কিন্তু ওয়ান অফ দ্য ক্লিনেস্ট এনার্জিজ। কারণ এটার বাই প্রোডাক্ট কিন্তু স্টিম, যেটা নিউক্লিয়ার প্ল্যান্টের টাওয়ার দিয়ে বাহির হয়, ওটা স্টিম। আর জ্বালানির বর্জ্য তো রাশিয়া সম্মত হয়েছে যে জ্বালানির স্পেন্ট ফিউল রডস যেটাকে বলে, ব্যবহার হয়ে যাওয়া জ্বালানি কিন্তু অত্যন্ত তেজস্ক্রিয়। এটা আমরা ডিসপোজালের জন্য রাশিয়ার কাছে পাঠাতে পারবো। সো ওই দিক থেকে আমরা কিছুটা সিকিউরড। এমনি আমরা ধরেন আমাদের ন্যাশনাল গ্রিডে যে বিদ্যুৎ, আমাদের যে বর্তমান যে ব্যবস্থা আছে সেটা হচ্ছে কয়লা প্লাস তেল এবং গ্যাস দিয়ে উৎপাদন হচ্ছে। তো ধরেন তেলের দাম বেড়েছে, যে কারণে বিদ্যুতেরও দাম বাড়ানোর একটা আছে। তারপরেও আমাদের পাওয়ার আউটরেজ হয়। তো এইটা কি ধরনের ইম্প্যাক্ট ফেলবে আপনার কাছে মনে হয়? এটা আমাদের সত্যি বলতে আমাদের কয়লা এবং ফার্নেস অয়েলের উপর থেকে নির্ভরশীলতা কমাবে। কারণ ৩ গ্রাম একটা ইউরেনিয়াম পেলেট দিয়ে ৪৫০ লিটার জ্বালানি তেলের সমকক্ষ পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়। এটা একটা হিউজ অ্যাডভান্টেজ। এবং যেহেতু রাশিয়ার অত্যাধুনিক পারমাণবিক চুল্লি আমরা ব্যবহার করছি, এটা অনেক এফিশিয়েন্ট এবং সেফ। চেরনোবিল বা ফুকুশিমার ডিজাস্টারের কথা সবাই জানে, কিন্তু এটার পরে অনেক অ্যাডভান্সমেন্ট হয়েছে এই ফিল্ডে। মানে আমরা যেহেতু চেরনোবিল এবং ফুকুশিমার কথা বললেন, ফুকুশিমা খুব রিসেন্ট, ধরেন ৮-১০ বছর হলো বা ২০ বছর খুব বেশি হলে জাপানের। তো এখন আমাদের এরকম দুর্ঘটনা এড়াতে কি কি ব্যবস্থা নেওয়া আছে? রোসাটমের স্পেক শিটে তো কিছু সিকিউরিটি সিস্টেমের কথা উল্লেখ করা আছে। ওনাদের কর্মকর্তারাও আশ্বাস দিয়ে বলেছেন যে আমাদের যে চুল্লিটা ব্যবহার করা হচ্ছে রূপপুরে, ওটা হচ্ছে VVIR 1200, ওটা ওদের 3rd জেনারেশন নিউক্লিয়ার চুল্লি। তো এটাতে ওদের যেটা সবথেকে বড় সুবিধা, প্যাসিভ সেফটি সিস্টেম। মানে যদি কোনো রকম ঝামেলা দেখে এটা অটো শাটডাউন হয়ে যাবে, এটা কোর মেল্ট ডাউন বা ওরকম কোনো ক্ষতিকর কোনো একটা দিকে যাবে না, এটা মানুষের হস্তক্ষেপ ছাড়াই শাটডাউন হবে। তারপরে যদি ভূমিকম্প হয়, এমনকি তারা তো দাবি করছে যদি
একটা প্লেন গিয়ে ক্র্যাশ করে ওটার উপরে, তাহলেও নিউক্লিয়ার মেল্টডাউন হবে না তাদের, তারা এতটাই কনফিডেন্ট তাদের প্রোডাক্টের উপরে। সো আমরা ধরে নিতে পারি যে এই প্রযুক্তিতে যে অ্যাডভান্সমেন্ট হয়েছে গত 20 বছরে, এটা থার্ড জেনারেশন চুল্লি হিসেবে অনেকাংশে সেফ। ফুকুশিমা বা চেরনোবিলের, সেটা তো 80-র দশকে চেরনোবিলের ঘটনা, 86 সাল ইফ আই রিমেম্বার কারেক্টলি, সেটার থেকে অনেক বেশি সেফ আমাদের এই চুল্লি। একটা ভালো দিন আজকে বাংলাদেশের মানে জ্বালানি খাতে। তো প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা করতে চাই। প্রজেক্টটা আসলে কত টাকার বা কত সালে নেওয়া হয়েছিল, প্রজেক্টটা সম্পর্কে যদি বলতেন। এটা বাংলাদেশের ইতিহাসে অনেকেই বলছেন যে সবথেকে ব্যয়বহুল প্রজেক্ট। এটা টোটাল কস্ট প্রায় $12.65 বিলিয়ন। অবশ্যই এটা একটা বড় প্রজেক্ট এবং মেইনটেনেন্স এবং এটাকে রানিং রাখার জন্যও আমাদের তো খরচ হবেই, বাট বেনিফিটস আর মানে কস্ট টু বেনিফিট রেশিও ইজ অ্যাকসেপ্টেবল। এক হচ্ছে তো আমাদের ফসিল ফিউলের উপর থেকে কমছে নির্ভরশীলতা। সেকেন্ড হচ্ছে যেটা আমি বলেছিলাম যে এটা ক্লিনার এনার্জি, নট ক্লিন এনার্জি, ক্লিনার এনার্জি। তেল পুড়িয়ে বা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনের থেকে এটা ক্লিন। এটা বাই প্রোডাক্ট হচ্ছে স্পেন্ট নিউক্লিয়ার ফিউল রডস আর জলীয় বাষ্প। ফিউল রডস তো রাশিয়া নিয়ে যাবে বলেছে ব্যবহার করে, যাতে তেজস্ক্রিয় মেটেরিয়ালের ডিসপোজ করার দায়বদ্ধতা থেকে বাংলাদেশ কিছুটা হলেও ছাড় পাচ্ছে। আর জলীয় বাষ্প তো জলীয় বাষ্প। সো খরচের তুলনায় খরচ যা হচ্ছে সেটাতে আমি মনে করি এটা সাস্টেনেবল স্টেপ বাংলাদেশের এনার্জি সেক্টরে। আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ হচ্ছে সরকারের দুইজন ব্যক্তি বলেছেন জঙ্গি নিয়ে দুই ধরনের কথা। এর মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে দেশে জঙ্গি নেই, অন্যদিকে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেছেন যে জঙ্গি আছে। তো এই নিয়ে কথা বলবেন আমাদের স্পেশাল অ্যাফেয়ার্স এডিটর। আসলে এই যে একটা জঙ্গি আছে আবার জঙ্গি নাই, এরকম একটা খেলা চলছে, এটা খুবই খারাপ। আপনি জানেন যে গত 3 দশকে বারবার জঙ্গিবাদের উত্থান ঘটেছে এবং নানান ধরনের হামলা হয়েছে, মানুষ মারা গেছে। কিন্তু সেই ঘটনাগুলো যে উত্থানের ঘটনাগুলো, সেগুলো প্রত্যেকটা ঘটনায় আসলে এর পেছনে আপনি খুঁজলে দেখবেন যে আমাদের যে ক্ষমতাসীন দলগুলো ছিল বা যে সরকারগুলো ছিল, তারা হয় এটাকে ছোট করে দেখেছে অথবা অস্বীকার করেছে। আমরা জানি যে এর আগে যখন বিএনপি সরকার ছিল তখন যে উত্থান ঘটেছিল, তখন মিডিয়ার সৃষ্টি এবং তাদের যে কোনো অস্তিত্ব নাই। তার ফলে যেটা হয়েছে যে আমরা জানি যে জামাতুল জেএমবি এবং বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান, তাদের কথা আমাদের এখনো মনে আছে যে তারা একের পর এক হামলা চালিয়ে দেশে একটা ত্রাসের সৃষ্টি করেছিল। আওয়ামী লীগ সরকারও আসলে বিষয়টাকে ঠিকমতো ডিল করে নাই। তারাও দেখা গেছে যে একটা জঙ্গি হামলা ঘটলে প্রতিপক্ষকে তারা ঘায়েল করার জন্য তাদের বিরুদ্ধে মামলা দিত, তাদেরকে অ্যারেস্ট করত। তো এর ভিতর দিয়ে যে ঘটনাটা ঘটেছে, এই যে অপশক্তি, এই অপশক্তিকে আসলে অস্বীকার করার তো কিছু নেই। তাদের উত্থান ঘটবে, তাদের যদি অস্তিত্ব থাকে তাদেরকে দমন করতে হবে। দমন না করলে তারা ঘাড়ে চেপে বসবে। এবং আমি এই সরকারের যে সালাউদ্দিন সাহেব গতকালকে যেটি কথা বলেছেন খুবই উদ্বেগজনক আমার কাছে। আমি এটা নিয়ে অনেক কাজ করেছি। আমার কাছে খুব উদ্বেগজনক মনে হচ্ছে যে একজন স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলে জঙ্গি নাই, অথচ দুদিন আগেই তার পুলিশ ডিপার্টমেন্ট, তিনি যে মন্ত্রণালয়, তার মন্ত্রণালয়েরই যে পুলিশ ডিপার্টমেন্ট, তারা এক জঙ্গি হামলার জন্য সতর্কতা জারি করেছে এবং নানান জায়গায় তারা সিকিউরিটি বিফ আপ করছে। শুধু তাই না, এরপরে আমরা দেখেছি যে এয়ারফোর্সে প্রায় 2 ডজনের মতো নানান ধরনের কর্মকর্তা সহ সদস্যদের আটক করা হয়েছে এবং বলা হচ্ছে যে তারা একটা নানানভাবে উদ্বেগজনক একটা পর্যায়ে চলে গেছে। তো এরকম একটা সিচুয়েশনে এসে এটা স্বরাষ্ট্রমন্ত্রী যে এমন কথা বলতে পারেন, এটা আসলে মানে আমরা কল্পনা করিনি। কারণ যার দায়িত্ব এটাকে নির্মূল করা, তিনি যদি বলেন যে এর অস্তিত্বই নাই, এটা খুবই ভয়ঙ্কর। হ্যাঁ, আমরা তো জানি যে অস্তিত্ব আছে এবং এরা অতীতেও ছিল বা বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই শক্তিকে তো আসলে দমন করে রাখতে হয়, নিশ্চিহ্ন করা যায় না।
তো আমরা দেখেছি আওয়ামী লীগ আমলেও এই তারা বলছে যে মানে এক ধরনের আত্মতুষ্টিতে ভুগত যে জঙ্গিদের একেবারে নির্মূল করা হয়েছে। আমার একটা বিষয় মনে আছে যে হলি আর্টিজানের যে অ্যাটাকটা হলো 2016 সালের জুলাইয়ের 1 তারিখে, তার ঠিক 2 দিন বা 3 দিন আগে বিবিসিতে তৎকালীন যে পুলিশের আইজি তিনি বলেছিলেন যে সিচুয়েশন আন্ডার কন্ট্রোল, আমরা কোনো জঙ্গি হামলার কোনো কিছু দেখছি না। হ্যাঁ, কিন্তু উনি এই কথা বলার 2-3 দিন পরেই এই হামলাটা হয়েছে। তো এই যে একটা মনোভাব যে একটা মানে ভয়ঙ্কর একটা শক্তিকে যে আমরা বলছি যে না এরা নাই, অথবা এদেরকে আমরা মোকাবেলা করব বা এদেরকে আমরা দমন করে রাখতে পারবো বা এদের অস্তিত্ব নাই, এই যে এই মনোভাবটাই আসলে সবচেয়ে বড় সমস্যা। এই মনোভাব না দেখিয়ে বরং উচিত সত্যিকার অর্থে যদি এরকম কোনো কিছু থেকে থাকে বা উত্থান হয়েছে, আমরা জানি যে উত্থান হয়েছে। আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, মানে ধরেন মানে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও জানেন যে জঙ্গি আছে, তো জঙ্গি নাই এই কথা বললে জঙ্গিরা আরো উৎসাহিত হবে না? হ্যাঁ, অতীতে তাই হয়েছে। যখন ধরেন একটা হামলা হলো, জঙ্গিরা একটা হামলা করলো, তো যদি বিএনপি ক্ষমতায় থাকে বলবে আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বিএনপি করছে, এবং তারা পরস্পরকে দোষারোপ করে তাদের প্রতিপক্ষদের আটক করেছে। মাঝখান দিয়ে জঙ্গিরা হামলা করে নিশ্চিন্ত থাকছে এবং পরবর্তী আরেকটা হামলার জন্য প্রস্তুতি নিচ্ছে। এরা তো ভাবছে যে আমরা হামলা করি আর ধরে আরেকজনকে, কেস হয় আরেকজনের নামে। তো এতে করে যেটা হয় যে তারা আরও কনফিডেন্স পায়, তারা আরও শক্তি অর্জন করে এবং তারা নানান ধরনের কুমতলব আটতে পারে। মানে ধরেন একটা হামলা করে বসলো বড় ধরনের। তো আমাদের দেশে যদি এই মনোভাব নিয়ে থাকে এই সরকার, এবং আপনি দেখবেন যে ভবিষ্যতে হয়তো কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। দর্শক, আমাদের একটি গুরুত্বপূর্ণ খবর আছে, সেটা হচ্ছে গত 15 বছরেও এনআইডি কার্ডের যে স্মার্ট ভার্সনটা, এই ভার্সনটা অসংখ্য জনগণ পায়নি। তো এই নিয়ে রিপোর্ট করেছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলামিন। আলামিন, আমরা 2011 সাল থেকে শুনছি যে স্মার্ট কার্ড দেওয়া হবে, তো স্মার্ট কার্ডটা আসলে কি হলো এটা? ধন্যবাদ আপনাকে। আসলে স্মার্ট কার্ড দেওয়ার উদ্যোগ নেয় 2011 সালে। এটা বিশ্বব্যাংকের সহযোগিতায় সরকার স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার জন্য একটি প্রকল্পও নেয়, আইডিএ প্রকল্পর নামটি ছিল। তো প্রথমে লক্ষ্য ছিল যে 9 কোটি, তখন 9 কোটি ভোটার ছিল, 9 কোটি ভোটারকে স্মার্ট কার্ড দেওয়া হবে। তো নানান জটিলতায় প্রকল্পের মেয়াদ বারবার বাড়ানো হয়েছে। প্রথম যে আইডিএ প্রকল্পটা নেওয়া হয়েছিল তখন 6 বার বৃদ্ধি করা হয় মেয়াদ, তারপরেও 9 কোটি নাগরিককে ভোটার আইডি কার্ড দিতে পারেনি, স্মার্ট এনআইডি কার্ড তখন। এরপর বারবার বৃদ্ধি হওয়ার কারণে সরকার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেয় যে প্রথম প্রজেক্টটা আর না চালিয়ে নতুন করে আর একটা প্রজেক্ট নেওয়া হোক, মানে দ্বিতীয় পর্যায়ে। তো নতুন করে প্রজেক্ট নেওয়া হয়, এর সঙ্গে আরও কিছু যুক্তও করা হয়, যেমন প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম যে পরিচালিত হয় সেটা আইডিএ প্রকল্পের মাধ্যমেই করা হয়। তো এই প্রকল্পের মাধ্যমেও 3 কোটি নাগরিকদের স্মার্ট এনআইডি কার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু প্রকল্পের মেয়াদ 5 বছর পেরিয়ে গেছে। এই প্রকল্পটিও ইতোমধ্যে একবার সংশোধনও করা হয়েছে। এর মধ্যে মাত্র 17 লাখ কার্ড নাগরিকদের দেওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এখনও 2 কোটি 19 লাখ কার্ড দেয়া সম্ভব হয়নি, বা নির্বাচন কমিশনের প্রকল্পের হাতে এখনো আসেনি 2 কোটি 19 লাখ। আরও একটা বিষয় হচ্ছে 3 কোটি দেওয়ার কথা থাকলেও কার্ড, ডলারের মূল্য বৃদ্ধির কারণে প্রায় 64 লাখ কার্ডই মানে আর দেওয়া সম্ভব হচ্ছে না। মানে টাকা বাড়ানো হয়েছে যে এই 3 কোটি এনআইডি কার্ড দেওয়ার কথা থাকলেও দেয়া যাচ্ছে না।
আচ্ছা, আমরা আরেকটা জিনিস শুনেছিলাম যে মানে যারা স্কুলে পড়ে তাদেরও মানে স্মার্ট কার্ড দেওয়া হবে, মানে তাদের মানে এনআইডি দেওয়া হবে, এরকমও শুনছিলাম। যাই হোক, মানে এই যে স্মার্ট কার্ডটা আর সাধারণ কার্ড, মানে পার্থক্য কি? মানে স্মার্ট কার্ড পেলে আমাদের কি সুবিধা হতো? স্মার্ট কার্ড দিয়ে আসলে অনেক কিছুই করা সম্ভব। ওইটা একটা চিপ আছে যেখানে যে কোনো ডাটা দেওয়া সম্ভব ওই চিপের মধ্যে। আবার এখানে নানান সুযোগ সুবিধা আসলে নেওয়া সম্ভব কার্ডের মধ্যে, কিন্তু আমরা সেই দিকে যাচ্ছি না। এর পেছনে অনেক কোটি কোটি টাকা ব্যয় করেও সেই দিকে আমরা যাচ্ছি না। সরকার যেমন এখন বিভিন্ন ধরনের কৃষক কার্ড, টিসিবি কার্ড দিচ্ছে, মানে যারা আইটি খাত সংশ্লিষ্ট আছে তারা বলছে যে এই কার্ড দিয়ে আসলে এইগুলা করা সম্ভব ছিল। যেহেতু আমি এর পেছনে ব্যয়ই করছি বা স্মার্ট কার্ড বলছি, এখানে একটা চিপ আছে, তাহলে এটা ফেলে রেখেই বা কী লাভ? এইটা দিয়েই তো আসলে অন্যান্য কাজগুলোও করা যেত। তবে প্রকল্প পরিচালক যেটা বলেছে যে তারাও এটা নিয়ে ভাবছে, তারা একটি কমিটিও করেছে যে এই কার্ড দিয়ে আরও কী কী কার্যক্রম করা যায়। তারা বিভিন্ন অধ্যাপক পর্যায়ের মানুষ দিয়ে একটা কমিটি গঠন করেছে। ওই কমিটি আগামী মাসের ফার্স্ট উইকেই একটা রিপোর্ট দিবে। সেই রিপোর্টের উপর ভিত্তি করে তারা কোন কোন খাতে আসলে এই কার্ড পরবর্তী পদক্ষেপ কি নেওয়া যায় সেটা নিয়ে তারা ভাবছে। ইরান যুদ্ধ নিয়ে পুরা পৃথিবী এখন টালমাটাল। এই যুদ্ধের এখন সর্বশেষ কি পরিস্থিতি যাচ্ছে এ নিয়ে প্রতিবেদন তৈরি করেছেন শাহরিয়ার জামান ভাই। জামান ভাই, এখন কি পর্যায়ে আছে? মানে একটা সিজফায়ারের কথা চলছিল, তারপরে পুতিনের কাছে গেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, এই পর্যন্ত আমাদের জানা, এরপর কি হচ্ছে? আচ্ছা, লেটেস্ট ডেভেলপমেন্টটা বলি। আজকে যেটা আমাদের কাছে খবর আছে যে প্রস্তাবটা, ইরানের প্রস্তাব ইসলামাবাদের কাছে দেওয়া হয়েছিল, ইসলামাবাদ থেকে সেটা হোয়াইট হাউসে পৌঁছে দেওয়া হয়েছে এবং হোয়াইট হাউস সেটাকে বিবেচনা করে দেখছে। সেটা একটা অ্যাসপেক্ট। কিন্তু আপনি যেটা প্রথম বললেন যে টালমাটাল অবস্থা, সেটারই আর একটা দিক আমরা দেখতে পাচ্ছি যে গালফ কান্ট্রিগুলোর ভিতরে, গালফ কান্ট্রিগুলো আজকে সৌদি আরবে একটা স্পেশাল মিটিংয়ে বসছে, 6টা দেশ। কিন্তু ইন দ্য মিন টাইম যেটা বড় একটা ঘোষণা আসছে ইউনাইটেড আরব আমিরাত, সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে, তারা ওপেক থেকে বের হয়ে যাচ্ছে। এটা একটা মানে খুবই একটা সিগনিফিক্যান্ট এবং একটা বড় ডেভেলপমেন্ট। ওপেক এবং ওপেক প্লাস দুটো থেকেই তারা বের হয়ে যাচ্ছে। এইটার একটা সিগনিফিক্যান্স এইটা আছে যে এই গ্রুপটা মোটামুটি তেলের বাজার বা তেলের দাম দুটোর ক্ষেত্রেই কিন্তু বড় ধরনের একটা প্রভাব রাখতো। ইউএই একটা বড় প্রডিউসিং কান্ট্রি এবং তারা এখন ইন্ডিপেন্ডেন্টলি এই কাজটা করবে, যেহেতু তারা ওপেক থেকে এখন বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এটা তারা বলছে যে এটা তাদের স্ট্র্যাটেজিক একটা ডিসিশন। তো যদি এই জিনিসটা বের হয়ে যায় তাহলে তেলের বাজারের উপরে একটা বড় ধরনের প্রভাব পড়বে। আবার অন্যদিকে যদি চিন্তা করে যেটা বলা হচ্ছে যে এইটা কিন্তু একটা ট্রাম্প সাহেবের একটা পরিকল্পনা ছিল যে অন্তত ওপেকের ভিতরে যে ভাঙন, যেটা সেই ভাঙনটা হলে তেলের বাজারের উপরে যে মিডল ইস্টের যে প্রভাব সেটা কিন্তু কমে আসে। ফলে ইউএইর এই যে প্রভাব বের হয়ে যাওয়ার যে সিদ্ধান্ত, এটা আলটিমেটলি যুক্তরাষ্ট্রকেই বা ট্রাম্প সাহেবকে যেটা চেয়েছিল সেটাকেই সহায়তা করবে। সেটা একটা দিক আছে। এবং এর ফলে যে মধ্যপ্রাচ্যে যে জটিল পরিস্থিতি সেটা কিন্তু আরও বেশি ঘোলাটে হবে, কারণ তাদের নিজেদের ভিতরে যে মিলমিশটাই, গালফ কান্ট্রিগুলোর প্রত্যেকটাই তো অ্যাফেক্টেড হচ্ছে। ইরান তাদের উপরে বিভিন্ন ধরনের রিটালিয়েটারি অ্যাকশন নিচ্ছে, সেটার ফলে এই যে বিভেদটা এটা কিন্তু খুব পরিষ্কারভাবে ফুটে উঠছে। ফলে সামনের দিনগুলোতে এই ক্রাইসিস মোকাবেলায় এই জোটগতভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো একসাথে এগিয়ে আসবে কিনা সেটাও এখন দেখার বিষয় রয়েছে। তো ফলে একদিকে যেমন ইরানের সাথে আমেরিকা ইসরায়েলের একটা দ্বন্দ্ব, আবার এই
যুদ্ধ পরিস্থিতি বা হরমুজ প্রণালী নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে সেইটা বন্ধে অন্যান্য দেশগুলোর একটা সম অবস্থান, এই বিষয়গুলো কিন্তু সামনের দিনগুলোতে আরও বেশি জটিল হবে বলে মনে হচ্ছে ইউএইর এই সিদ্ধান্তের ফলে। কিন্তু ইউএই তো মানে আমরা যতটুকু মানে বুঝতে পারি যে আমেরিকান এলাই, অফকোর্স। তো এলাই হইলে ধরেন যে ও বের হয়ে যাওয়ার সম্ভাবনা মানে উড়িয়ে দেওয়ার মতো না, মানে মানে ওপেক থেকে বের হয়ে ওরা বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত ওরা অলরেডি ডিক্লেয়ার করেও দিয়েছে। তো মানে এতে মানে তেলের বাজারে কি ইম্প্যাক্ট ফেলবে? আপনারা জানেন যে ওপেক যেটা করে যে তারা একটা তেল কতটুকু উৎপাদন করবে সেটার কিন্তু একটা সিলিং তারা নির্ধারণ করে দেয় প্রতিটা দেশের ক্ষেত্রে, এবং ওই উৎপাদন যে রেখাটা থাকে সেটার উপরেই কিন্তু বাজারে যদি উৎপাদন বেশি থাকে দাম কমে যায়, আবার যদি উৎপাদন কমে যায় তাহলে দাম বেড়ে যায়। এই জায়গাটাতে কন্ট্রোল করে ওপেক এবং ওপেক প্লাস। ইউএই একটা অন্যতম বড় তেল উৎপাদনকারী দেশ, তারা যদি ওপেক থেকে বের হয়ে যায় তাহলে ওপেকের যে সীমারেখা সেটা তার মানার বাধ্যবাধকতা থাকে না, নাম্বার ওয়ান। ফলে সে তখন তার ইচ্ছা মতো প্রোডাকশনটাকে উঠাতেও পারে নামাতেও পারে। তো ফলে যদি দাম একটু বেশি বাড়তির দিকে থাকে সে কিন্তু ওপেকের একটা অবশ্যই একটা ইচ্ছা থাকে যে প্রোডাকশনটা না বাড়িয়ে ওই উচ্চ মূল্যের যে সুবিধাটা সেটা নেওয়ার। ইউএই যদি মার্কেটে আলাদাভাবে অপারেট করে ফলে এই সুবিধাটা কিন্তু ওপেকের পক্ষে নেওয়া সম্ভব হবে না। সৌদি আরব বা অন্যান্য দেশগুলো এই মার্কেটের উপরে কন্ট্রোলটা তাদের উপরে অনেকটা দুর্বল হয়ে পড়বে। তো এই জায়গাটাতেই এদের জোটগতভাবে থাকার যে সুবিধাটা ছিল সেই সুবিধাটা কিন্তু আর থাকছে না ওপেকের, বা থাকলেও সেটা অনেক দুর্বল অবস্থানে থাকবে। সেক্ষেত্রে মানে ফ্লাকচুয়েট করবে এই তেলের। এক্স্যাক্টলি, তেলের বাজারটা অনেক বেশি মানে আগে যেরকম প্রেডিক্টেবিলিটি তো কখনোই থাকে না, বাট যেটা আগে থেকে কিছুটা প্রেডিক্ট করার মতো যে বিষয়গুলো থাকতো সেটা এখন আর থাকবে না, কারণ তেলের মার্কেটটাকে ভিন্নভাবে পরিচালিত করার মতো ক্ষমতা কিছুটা হলেও ইউএইর আছে, কারণ এটা একটা বড় একটা তৈল উৎপাদনকারী দেশ। ধন্যবাদ শাহরিয়ার ভাই। আপনাকেও ধন্যবাদ।